টানা 5 মিনিট ঠোঁটে ঠোঁট কামড়ে থাকার পর আয়ান যখন তিথিকে ছাড়ল, তখন দুজনেরই দম বন্ধ হওয়ার দশা। ঝুলে থাকা অবস্থায় শরীরের সবটুকু শক্তি যেন ওই একটা চুম্বনেই শেষ হয়ে গেছে। তিথি দিশেহারা হয়ে আয়ানের নগ্ন কাঁধ চাপটে ধরে হাঁপড়ের মতো বড় বড় শ্বাস নিতে লাগলো। আয়ানের তপ্ত নিঃশ্বাস তখন তিথির ভেজা ঠোঁটে আছড়ে পড়ছে। মুহূর্তের মধ্যে আয়ান তার কোমরে থাকা রশিটা দিয়ে নিজেকে আর তিথিকে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। এখন আর পড়ে যাওয়ার কোনো ভয় নেই, বরং একটা শরীর অন্যটার সাথে সিমেন্টের মতো লেপ্টে আছে। তিথি কাঁপতে কাঁপতে আয়ানের চোখের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, আয়ান, তুমি একটা আস্ত পাগল, সাইকো। এই মরণ ঝুঁকির মধ্যে তুমি এসব কি করছো? আমাদের প্রাণটাও তো যেতে পারতো। আয়ান বাঁকা হাসলো, সেই হাসিতে বুনো আকাঙ্ক্ষা। ডান হাতে ওপরের রশিটা শক্ত করে ধরে অন্য হাতে তিথির উন্মুক্ত পিঠ নিজের দিকে পিষে ধরল। তারপর আচমকা তিথির ঘাড়ের নরম চামড়ায় বুনো এক কামড় বসিয়ে দিয়ে ফিস করে বলল, এটা হবে আমাদের জীবনের বেস্ট আদর। পুরো ইতিহাস সাক্ষী হয়ে থাকবে আয়ান খান তোকে আজ মেঘের মতো উড়ে উড়ে আদর করেছে। এমন বাসর পৃথিবীর আর কোনো প্রেমিক কোনোদিন করতে পারেনি। তিথি যন্ত্রণায় আর কামনার তীব্রতায় একটা তীব্র চিৎকার করে উঠল। ভয়ে আর উত্তেজনায় ওর শরীর নীল হয়ে আসছে। সে আয়ানের ঘাড়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে আকুতি জানালো, প্লিজ আয়ান ভাইয়া, নিচে নামো, আমার খুব খারাপ লাগছে, সারা শরীর কেমন করছে। আয়ান ওর কানের কাছে ঠোঁট ছুঁয়ে কামুক কণ্ঠে বলল, দাঁড়া, তোর খারাপ লাগা আমি মিটিয়ে দিচ্ছি। বলে আয়ান নিজের ঠোঁট কামড়ে ধরে তিথিকে দেয়াল থেকে একটু পিছিয়ে শূন্যে এক জোরালো দোল দিল। তারপর শুরু হলো তার সেই মাতাল করা আদিম আদর। শূন্যে ঝুলে থাকা অবস্থায় আয়ানের হাতের ছোঁয়া আর ঠোঁটের ঘর্ষণে তিথির সুখের এক অতল সাগরে হারিয়ে যেতে লাগলো। তার মনে হচ্ছে জান পাখিটা বুঝি শরীর ছেড়ে এখনই উড়ে যাবে। সে আয়ানের ঘাড়ের ভাঁজে মুখ গুজে দিয়ে পাগলের মতো গঙাতে লাগলো। ধস্তাধস্তি আর এই উত্তাল দুলুনির চোটে তিথির শাড়ির বাঁধন আলগা হয়ে একসময় সাপের মতো নিচে বাগানের মাটিতে পড়ে গেল। অন্ধকার রাতে শূন্যে ঝুলে থাকা দুটি নগ্নপ্রায় শরীর যেন সার্কাস খেলার মতো দুলছে আর একে অপরের ভেতরে মিশে যেতে চাইছে। বেশ কিছুক্ষণ পর আয়ান প্রচণ্ড হাঁপিয়ে উঠল। রশি ধরে রাখার শেষ শক্তিটুকু যেন নিংড়ে বের হয়ে গেছে। সে বড় বড় শ্বাস নিতে নিতে তিথির ঘাড়ের ওপর মুখ গুজে দিয়ে হতাশার তৃষ্ণার্ত গলায় বলে উঠল, ধুরবাল, এইভাবে ঝুলে থেকে ঠিকমতো শক্তিই খাটাতে পারছি না। এইভাবে তৃপ্তি করে বাসর করা যায় না। চল নিচে নামি, নিচে নেমে তোকে বুঝিয়ে দেবো আসল বাসর কাকে বলে। আয়ান অতি সন্তর্পণে নিজের কোমর থেকে রশির বাঁধন আলগা করলো। তারপর তিথিকে এক হাতে শক্ত করে চাপটে ধরে অন্য হাতে রশি বেয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো। ঘাসের ওপর পা রাখতেই দুজনের বুকের ধড়ফড়ানি যেন দ্বিগুণ বেড়ে গেল। খোলা আকাশের নিচে তারা দুজনেই হাঁপাতে হাঁপাতে বড় বড় শ্বাস নিচ্ছে। তিথি দেখলো তার শাড়িটা পাশে পড়ে আছে। সে লজ্জা ঢাকতে যেই না ওটা তুলতে যাবে, অমনি আয়ান চিলের মতো ছোঁ মেরে তাকে পাঁজা করে কোলে তুলে নিল। তিথি বুঝতে পারলো আজ আর তার নিস্তার নেই। এই নির্জন রাতে চিৎকার দিলে বাড়ির সবাই চোর ভেবে ছুটে আসবে, আর তখন এই অবস্থায় ধরা পড়লে লজ্জার কোনো শেষ থাকবে না। সেই অপমানের ভয়ে তিথি নিজের ঠোঁট কামড়ে সবটুকু আর্তনাদ গিলে ফেলল। আয়ান তিথিকে নিয়ে সুইমিং পুলের পাশে দুলতে থাকা বড় দোলনাটার কাছে এলো। সেখানে বসে তিথিকে নিজের কোলের ওপর এমনভাবে বসিয়ে দিল যে দুজনের শরীরের কোনো ব্যবধান রইল না। আয়ান তিথির ঘামাচল কপালে নিজের তপ্ত কপাল ঠেকিয়ে গাঢ় স্বরে বলল, তিথি, আমার আদরটা শুধু চোখ বন্ধ করে অনুভব কর। আজ তোকে আমি সুখের এমন এক জোয়ারে ভাসাবো যা তুই স্বপ্নেও ভাবিসনি। হয়তো একটু ব্যথা লাগবে, কিন্তু কথা দিচ্ছি সেই ব্যথাটা তোর কাছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি আর কাঙ্ক্ষিত ব্যথা মনে হবে। বলে আয়ান তিথির কোমর ধরে এক ঝটকায় তাকে নিজের শরীরের সাথে পেশি ফেলল। মুহূর্তের মধ্যে তিথির চোখ উল্টে এলো। ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো যা ঠোঁট কামড়ে আটকে দিল। আয়ান তিথিকে দিয়ে কামনার সেই অতল সমুদ্রে ডুব দিল। তাদের শরীর আদিম উন্মাদনায় দোলনার মচমচ শব্দ করে দুলতে লাগলো, যেন ওটাও তাদের এই মাতাল করা বাসর উপভোগ করছে। তিথি আয়ানের ঘাড়ের শক্ত রগগুলো আঁকড়ে ধরে চোখ বুজে পড়ে রইল। তার মনে হচ্ছে সে এক অদ্ভুত মায়াবী সাগরে তলিয়ে যাচ্ছে।
তার সারা শরীর থরথর করে কাঁপছে, আর প্রতিটি লোমকূপ অনুভূত হচ্ছে এক তীব্র শিহরণ। এমন সুখ সে জীবনে কোনোদিন কল্পনাও করেনি। আয়ানের প্রতিটি ছোঁয়ায় তিথি বুঝতে পারছে তার শরীর আজ কেবল সুখে পরিণত হচ্ছে। সে নিজেকে পুরোপুরি সঁপে দিয়ে আয়ানের ভালোবাসার আগুনে পুরো ছাই হতে চাইল। আয়ান বেশ কিছুক্ষণ উত্তাল উন্মাদনায় মেতে থাকার পর আবারও হাঁপিয়ে উঠল। সে তিথিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বড় বড় শ্বাস নিতে লাগলো। শ্বাস নেওয়ার মাঝে তিথি ক্লান্ত গলায় কিছু বলতে চাইল, কিন্তু আয়ান তাকে সেই সুযোগই দিল না। সে চট করে তিথির ঠোঁট দুটো নিজের ঠোঁটের প্রগাঢ় বন্ধনীতে আটকে দিল। তারপর তিথিকে একদম ছোট বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে ধীর পায়ে হেঁটে বাগানের ঘন আম গাছটার নিচে চলে এলো। জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, কেবল সামনের দিকে থেকে আবছা আলো এসে পড়ায় এক রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে। আয়ান তিথিকে পরম যত্নে গাছের গোড়ায় নরম মাটির উপর শুইয়ে দিল। নিজের শরীরের পুরো উত্তাপ তিথির উপর ছেড়ে দিয়ে সে তিথির ঠোঁট জোড়া মুক্তি দিল। আয়ান তখন হাঁপাচ্ছে, তার কপাল থেকে ঘাম ঝরে তিথির গলায় গিয়ে পড়ছে। আয়ান তার ঘাম ভেজা ঠোঁট দিয়ে তিথির কপালে এক উষ্ণ চুমু খেল। তিথিও ক্লান্তিতে ভেঙে পড়ছে। সে অতি কষ্টে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন নিয়ে আসলে? আয়ান তিথির চোখের দিকে তাকিয়ে এক রহস্যময় আর তৃষ্ণার্ত হাসি দিল। তারপর তিথির কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করে বলল, শেষ হয়নি তো, মাত্র তো 2টা গেম গেল, আরো 2টা বাকি আছে। এখানে একটা হবে, আর একদম লাস্ট গেমটা হবে ওই সুইমিং পুলের শীতল পানিতে। তিথি শিউরে উঠে আবারও প্রতিবাদ করতে চাইল, কিন্তু তার আগেই আয়ান বুনো আক্রোশে তিথির উপর ঝাঁপিয়ে পড়ল। সে তিথির দুহাত মাটির সাথে শক্ত করে পিষে ধরল। এর আয়ান আগের চেয়েও অনেক বেশি বেপরোয়া, অনেক বেশি আদিম। তার প্রতিটি বুনো স্পর্শে এমন এক তীব্রতা ছিল যে তিথির মুখ দিয়ে বারবার অস্ফুট গঙানি বেরিয়ে আসছিল। আয়ান কোনো মিনতি কানে নিল না। সে আবার তিথির ঠোঁটগুলো নিজের ঠোঁট দিয়ে এমনভাবে চেপে ধরল যেন সে তিথির শেষ নিঃশ্বাসটুকু আজ শুষে নেবে। মাটির সদা গন্ধে আর রাতের নিস্তব্ধতায় 2 শরীর একাকার হয়ে গেল। আয়ান বেশ কিছুক্ষণ পর তিথির ঠোঁট জোড়া ছেড়ে দিল। তিথি যন্ত্রণায় আর তীব্র আদরের আতিশয্যে আয়ানের চুল শক্ত করে মুঠে করে ধরল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। তিথি ভাঙ্গা গলায় আর্তনাদ করে বলল, আয়ান ভাইয়া, পারছি না আমি, প্লিজ দয়া করো। আমার ভেতরটা মনে হচ্ছে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আয়ান তখন একদম নিয়ন্ত্রণহীন কামনার এক চরম শিখরে পৌঁছে গেছে সে। তিথির কাতর মিনতি যেন আয়ানের কানেই পৌঁছল না। তিথি ব্যথায় আর সুখে বারবার জোরে জোরে গঙ্গাচ্ছে। সেই শব্দ রাতের নিস্তব্ধতা চিরে দিচ্ছিল। পরিস্থিতি বেগতিক দেখে আয়ান নিজেকে কিছুটা সামলে নিয়ে তিথির কানের খুব কাছে মুখ নিয়ে এলো। তা আয়ান তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করে বলল, আমার পেতনি কলিজার বউটা, প্লিজ এভাবে চিৎকার মারিস না, বুঝিসই তো আমরা এখন ঘরের বাইরে আছি, কেউ শুনে ফেললে বিপদ হবে। আমি আসলে আমার শক্তির উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। তুই আমার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছিস, প্লিজ আমার রাক্ষসী বউটা আর কিছুক্ষণ সহ্য কর। আয়নের কণ্ঠস্বরে এক অদ্ভুত নেশা আর আকুতি ঝরে পড়ছে। সে তিথির ঘাড়ের কাছে নিজের মুখ ঘষতে লাগলো, যাতে তিথির ঘঙানিগুলো বাইরের বাতাসে না ছড়িয়ে আয়নের বুকেই আটকে থাকে। মাটির ওপর শুয়ে থাকা তিথি দেখলো আকাশের চাঁদটা যেন আজ তাদের এই বেপরোয়া বাসর দেখে লজ্জায় মেঘের আড়ালে মুখ লুকাচ্ছে। তিথির চোখ থেকে নোনা জল গড়িয়ে গাল বেয়ে ঘাসের উপর পড়তে লাগলো। সে ব্যথায় নীল হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ সেই উন্মাদনা চলার পর আয়ান বুঝতে পারলো তার ভেতরের তীব্রতা এবার চরম সীমায় পৌঁছেছে। শেষ মুহূর্তের সেই টানটান উত্তেজনায় আয়ান আর দেরি করল না। সে নিমেষের মধ্যে তিথিকে আবারও নিজের বলিষ্ঠ বাহুর ডোরে আগলে নিয়ে কোলে তুলে নিল। আয়ান দ্রুত পায়ে সুইমিং পুলের একদম কিনারে এসে দাঁড়ালো। তিথি কিছু বুঝে ওঠার আগে আয়ান তাকে নিয়ে এক বিশাল লাফ দিয়ে কনকনে শীতল পানির গভীরে নেমে পড়ল। পানির সেই ঝাপটায় তিথির শরীরের সবটুকু ক্লান্তি যেন এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু আয়ান তাকে এক মুহূর্ত শান্ত হতে দিল না। পানির নিচে সেই শীতল স্পর্শের মাঝেই তাদের শরীরের তপ্ত মিলন আবার নতুন গতি পেল। নীলচে জলের ঢেউগুলো তাদের শরীরকে ঘিরে আছড়ে পড়ছিল। আয়ান তিথিকে পানির সাথে আর নিজের
শরীরের সাথে এমনভাবে লেপ্টে নিল যে তাদের অস্তিত্ব এক হয়ে গেল। অবশেষে সেই শীতল পানির গভীরে তাদের দীর্ঘ ও বেপরোয়া বাসর রাতের সেই অভাবনীয় মিলন শেষবারের মতো পূর্ণতা পেল। চারপাশ একদম নিস্তব্ধ হয়ে এলো, কেবল সুইমিং পুলের পানির মৃদু কলকল শব্দ আর তাদের দুজনের ক্লান্ত দীর্ঘশ্বাস রাতের বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো। সমাপ্তি হলো এক পাগলামি ভরা জেদ আর ভালোবাসার চরম এক রাতের। আয়ন পানি থেকে তিথিকে কোলে তুলে নিয়ে ডাঙায় উঠল। তিথি আয়নের বুকে মুখ গুজে দিয়ে থরথর করে কাঁপছে। তাদের দুজনের শরীর ভিজে একাকার হয়ে গেছে। আয়নের ভেজা চুলের পানি টুপটুপ করে তিথির মুখে আর গালে পড়ছে, যা তিথির কাঁপুনি আরো বাড়িয়ে দিচ্ছে। আয়ন তিথিকে নিয়ে অতি সন্তর্পণে পর্ণে সেই ব্যালকনির সামনে এনে দাঁড় করিয়ে দিল। তিথি দাঁড়াতে গেল, কিন্তু তার পা দুটো যেন ব্যথায় আর ক্লান্তিতে যেন পাথর হয়ে গেছে। শরীরের সবটুকু শক্তি যেন সেই পানির নিচেই শেষ হয়ে গেছে। আর নিচ থেকে পড়ে থাকা শাড়িটা তুলে তিথির গায়ে আলতো করে পেঁচিয়ে দিল। তিথি তখনও শীতে আর আতঙ্কে কাঁপছে। সে আয়নের দিকে ঝাপসা চোখে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি যে এতটা সাইকো হতে পারো তা আমার মনের ভুলেও জানা ছিল না। একটা আস্ত মাথা মেন্টাল পাগল তুমি। নিজের জীবনের পরোয়া নেই, আমার কথা তো একবারও ভাবলে না। আয়ান তিথির কথা শুনে শব্দ করে হাসল না, বরং তার সেই চেনা বাঁকা হাসিটা দিল। সে তিথির ভেজা চুলে আঙ্গুল চালিয়ে মুখটা একটু উঁচু করে ধরল। আয়ানের চোখে তখনও সেই নেশা আর বিজয়ের আভা। আয়ান ফিস ফিস করে বলল, পাগল তো তোকে কাছে পাওয়ার দিন থেকেই হয়ে গেছে রে তিথি। আজ এই পাগলামিটা না থাকলে কি আর আজকের এই রাতটা এমন ইতিহাস হয়ে থাকতো। এখন বেশি কথা না বলে চলো, রসে বেয়ে উপরে উঠতে হবে, নাকি এখন এই অবস্থাতে সদর দরজা দিয়ে ঢুকে সবাইকে আমাদের এই বাসরের গল্প শোনাবি? আয়নের কথা শুনে তিথি প্রায় চিৎকার করে ওঠার মতো গলায় বলল, কি? এখন এই অবসন্ন শরীর নিয়ে আমি আবার রশি বেয়ে উপরে উঠবো? তুমি কি আমার শরীরের এক বিন্দু শক্তি অবশিষ্ট রেখেছ? একটা দানবের মতো নিজের সবটুকু শক্তি দিয়ে তুমি নিজের চাহিদা মেটালে। আমার সারা শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, আমি এক পা নড়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছি। আয়ন তিথির এমন অসহায় আর্তনাদ শুনে একদলা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসি ফুটে উঠল। সে তিথির কানের কাছে মুখ নিয়ে কামুক কণ্ঠে বলল, ভালোই তো হয়েছে। এখন প্রতিটা পদক্ষেপে শরীরের প্রতিটি ভাঁজে তোর মনে হবে যে সেখানে আমার ছোঁয়া আছে। এই ব্যথাটাই তোকে সারা রাত মনে করে দেবে তুই আয়ান খানের বউ, আর ব্যথাটা আয়নের আদরের ব্যথা। তিথি আর কোনো কথার উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। তার শরীর তখনও ঠান্ডায় আর ক্লান্তিতে থরথর করে কাঁপছে। আয়ন এবার তিথিকে একবার আপাদমস্তক খুঁটিয়ে দেখল। তারপর কোনো কথা না বলে আয়ান হঠাৎ সেই ঝুলে থাকা রশিটা দু হাতে শক্ত করে ধরল। তিথি অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আয়ন একাই অত্যন্ত ক্ষিপ্রতার সাথে রশি বেয়ে উপরে উঠতে শুরু করেছে। তিথি নিচে দাঁড়িয়ে হতভম্ব হয়ে ভাবছে, এই মানুষটা কি আসলে রক্ত মাংসের মানুষ? এত কিছু হওয়ার পর তার শরীরে এত শক্তি কোথা থেকে আসে? সে একা উপরে উঠে যাচ্ছে কেন? তাকে কি নিচে এই অন্ধকারে ফেলে রেখে যাবে? তিথির ভাবনার মাঝে আয়ন ওপর থেকে উঠে গিয়ে একবার বুক ভরে শ্বাস নিল। নিজেকে কিছুটা শান্ত করে নিয়ে আয়ন ওপর থেকে ঝুঁকে তিথির দিকে তাকিয়ে নিচে সরে বলল, রশিটা ধর, তুই শুধু দুই হাতে শক্ত করে ধরে থাকবি, আমি টেনে তুলবো, একদম ভয় পাবি না। তিথি প্রথমে কিছুটা ইতস্তত করলেও শরীরের ব্যথায় আর নিচ থেকে উপরে ওঠার শক্তি পাচ্ছিল না। সে ধীরে ধীরে রশিটা দু হাতে শক্ত করে মুঠো করে ধরল। আয়ন ওপর থেকে নিজের সবটুকু গায়ের জোর খাটিয়ে রশিটা টেনে টেনে তিথিকে ওপরে তুলতে লাগলো। তিথি যখন রেলিং এর কাছাকাছি পৌঁছালো, আয়ন দ্রুত হাত বাড়িয়ে তাকে একদম পাজা করে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে দাঁড় করিয়ে দিল। পায়ের নিচে শক্ত মেঝে ভেদেই তিথির যেন হুঁশ ফিরল। আয়ন শরীরের স্পর্শ আর বাহিরের সেই উন্মাতাল স্মৃতিগুলো তখনও তার শরীরে কাটা দিচ্ছে। তিথি এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না। অনেক কষ্টে শরীরটা টেনে টেনে পা টেনে টেনে হেঁটে সে রুমে ঢুকলো। আয়ান তখনও ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের হাঁপানো শ্বাস সামলাচ্ছে।
তিথি দ্রুত আলমারি থেকে নিজের শুকনো জামাকাপড় বের করে নিল এবং আয়নের দিকে একবারও না তাকিয়ে সোজাসুজি ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। গোসল শেষ করে তিথি শুকনো কাপড় পরে রুমে আসার সাথে সাথে আয়ন এক অদ্ভুত চোখের ইশারা দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তিথি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো মুছতে মুছতে বিড়বিড় করে তাকে গালি দিতে লাগলো। কিছুক্ষণ পর আয়ন গোসল শেষ করে কোমরে শুধু একটা তোয়ালে জড়িয়ে বের হয়ে এলো। আয়নকে এই অবস্থায় দেখে তিথি দ্রুত নিজের নজর সরিয়ে নিল এবং অন্যদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য, লাজ শরম সব কি ধুয়ে মুছে খেয়ে ফেলেছ? আয়নের কানে তিথির কথাগুলো ঠিকই পৌঁছালো। আয়ন তোয়ালে নিয়ে নিজের ভেজা চুল মুছতে মুছতে নির্বিকার ভঙ্গিতে বলল, এভাবে নাক কুচকানোর দরকার নেই। এমনিতেই তুই আমার সব দেখেছিস আর আমিও তোরটা দেখেছি। নতুন করে লুকানোর তো কিছু নেই। আয়নের মুখে এমন নির্লজ্জ কথা শুনে তিথির রাগে আর লজ্জায় কান দিয়ে যেন আগুন বের হতে লাগলো। তার ইচ্ছে করছে এখনই গিয়ে আয়নের মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলতে। আয়ন আলমারির থেকে একটা টি-শার্ট আর ট্রাউজার বের করে পরে নিল। তারপর তিথিকে ওভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বাঁকা হেসে বলল, কিরে, দাঁড়িয়ে আছিস কেন? নাকি আবারও গেম খেলবি? তিথি এবার একদম রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, কিছু খেলবো না। দরজা খুলে দাও, লক করে রেখেছো কেন? আমি আমার রুমে যাব। তিথির কথা শুনে আয়ন সেই শয়তানি হাসিটা দিল। সে আগে থেকেই জানতো তিথি চলে যেতে চাইবে, তাই সে সতর্ক হয়ে আগেই দরজার চাবি দিয়ে লক করে রেখেছে। আয়ন ধীরে ধীরে তিথির দিকে এগোতে শুরু করলো। তার চোখে সেই শিকারী দৃষ্টিটা আবার ফিরে এসেছে। আয়ন ধীর লয়ে বলল, কোথায় যাবি? তিথি ভয়ে আর রাগে পিছাতে পিছাতে দেয়ালের সাথে মিশে গেল। সে আর্তনাদ করে বলল, আমার রুমে যাব। তোমার চাহিদা তো মিটেই গেছে, এখন আর আটকে রেখেছো কেন? আমাকে যেতে দাও। আমি তোমার মতো একটা জানোয়ারের সাথে এক ঘরে আর এক মুহূর্ত থাকবো না। আয়ন এগোতে এগোতে তিথিকে এক হাতে দেয়ালের সাথে আবদ্ধ করে ফেললো। আয়নের চোখের দৃষ্টিতে একরোখা জেদ। সে তিথির খুব কাছে মুখ নিয়ে গিয়ে গাঢ় স্বরে বলল, তোকে কে বলেছে আমার চাহিদা মিটেছে? আমার চাহিদা তখনই মিটবে যখন তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। সকালবেলা উঠে তোর মুখটা আগে দেখবো। সকালবেলা ঘুম ভাঙলে যখন তোকে আমার বুকের মাঝে আবিষ্কার করব, তখনই আমার চাহিদা মিটবে। শোন, এখন থেকে এইটাই তোর রুম। এই রুম থেকে বের হওয়ার কথা ভুলেও কল্পনা করবি না, বুঝেছিস? কথাটা শেষ হতেই আয়ন কোনো সুযোগ না দিয়ে তিথিকে এক ঝটকায় কোলে তুলে নিল। তিথি অপ্রস্তুত হয়ে হাত পা ছুঁড়ে ছটফট করতে লাগলো, কিন্তু আয়নের লৌহ কঠিন বাঁধন আলগা হলো না। আয়ন তিথিকে বিছানায় নিয়ে এসে শুইয়ে দিল এবং মুহূর্তেই তাকে কোলবালিশের মতো আষ্টে পৃষ্ঠে বুকের সাথে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। তিথি আয়নের শক্ত বুকের ওপর দুই হাত দিয়ে অনবরত ধাক্কা দিতে দিতে চেঁচিয়ে বলল, আয়ান ভাইয়া, ছাড়ো বলছি। আমার একদম সহ্য হচ্ছে না তোমাকে, প্লিজ মুক্তি দাও আমাকে। আয়ান আবার চোখ না খুলেই তিথিকে আরো শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। তার কণ্ঠস্বরে এক ধরনের গম্ভীর হুঁশিয়ারি ছিল। সে চিবুক চেপে ধরে বলল, ডোন্ট ডিস্টার্ব মি বউ। একবার শাওয়ার নেওয়াইছি, আবার বাধ্য করিস না শাওয়ার নেওয়াইতে। চুপচাপ এই বুকের মধ্যে পড়ে থাক, নইলে রাতটা কিন্তু আরো লম্বা হবে। আয়নের এই সোজাসাপটা হুমকিতে তিথি একদম জমে গেল। সে জানে এই মানুষটা যা বলে তা করতে দ্বিধা করে না। রাতের সেই উত্তাল স্মৃতির রেশ এখনো তিথির শরীরে টাটকা। সে আর ধস্তাধস্তি করার সাহস পেল না। আয়নের গায়ের ঘ্রাণ আর তার বুকের ধকানি শুনতে শুনতে তিথি স্থির হয়ে পড়ে রইল। রাতটা শেষের পথে ভোরের হালকা একটা ঠান্ডা আভা চারপাশকে ঘিরে ধরেছে। আর সে ঘুম হঠাৎ ভাঙল দূর থেকে ভেসে আসা এক মিষ্টি অথচ বিষণ্ণ গিটারের আওয়াজে। সে পাশে তাকিয়ে দেখে বিছানায় শিহাব নেই। আর সে চোখ ডলতে ডলতে বিছানা থেকে নেমে আলস্য ভেঙে হেঁটে হেঁটে ব্যালকনিতে এলো। দরজায় দাঁড়াতেই সে দেখলো ব্যালকনির চেয়ারে বসে শিহাব আপন মনে গিটার বাজাচ্ছে। ভোরের আবছা আলোয় শিহাবের অবয়বটা এক রহস্যময় রূপ নিয়েছে। হঠাৎ তার শুনতে পেল শিহাবের সেই দরদি কণ্ঠের গান। শিহাব চোখ বন্ধ করে গিটারে আঙুল চালিয়ে গেয়ে উঠল, কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। আর সে দরজায় দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। শিহাবের গলায় সেই সুর যেন ভোরের বাতাসের সাথে মিশে তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। শিহাব আবারও গিটারের ঝংকার তুলল,
তার কণ্ঠস্বর এবার আরো গভীর আর হাহাকারে ভরা। মনের দুঃখ ভরে মনে রইল, মনের দুঃখ মনে রইল, সয়লাম বেদনা। গানের প্রতিটা শব্দ শিহাবের বুক চিরে বেরিয়ে আসছে। সে আবারও ধরল, কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। গানটা শেষ করে শিহাবের চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কম্পমান সুরটা থেমে গেল। সে তখনও বুঝতে পারেনি আরশি পেছনে দাঁড়িয়ে সবটা দেখেছে আর শুনেছে। শিহাবের কাঁধ দুটো যেন ক্লান্তিতে নুয়ে আছে। আরশি ধীরে ধীরে শিহাবের পাশে এসে দাঁড়ালো। ভোরের স্নিগ্ধ বাতাস তাদের ছুঁয়ে যাচ্ছে, কিন্তু শিহাবের চারপাশে যেন এক বিষণ্ণতার দেয়াল তৈরি হয়ে আছে। শিহাব তখন নিজের পাশে কারো উপস্থিতি অনুভব করতে পারল। তখন সে চমকে তাকালো। আরশিকে দেখে শিহাবের বুকটা ধক করে উঠল। সে ভাবতেও পারেনি আরশি তার এই দুর্বল মুহূর্তটা দেখে ফেলবে। শিহাব তাড়াতাড়ি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে ফেলার চেষ্টা করলো। তার কণ্ঠস্বর কাঁপছে, কথাগুলো ঠিকমতো গুছিয়ে বলতে পারছে না সে। শিহাব আমতা আমতা করে বলল, আরশি, তুমি এখানে ঘুমাওনি? শিহাবের অপ্রস্তুত চেহারা দেখে আরশির বুকের ভেতরটা হু হু করে উঠল। সে যে মানুষটা সবসময় পাহাড়ের মতো অটল থাকে, সেই মানুষটার চোখের জল আরশিকে এক নিমিষেই অপরাধী করে দিল। আরশি কোনো উত্তর দিল না, শুধু অপলক দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে রইল। শিহাব গিটারটা একপাশে সরিয়ে রেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে আরশির চোখের দিকে তাকাতে পারছে না, বারবার নজর সরিয়ে নিচ্ছে। শিহাব আবার বলল, আসলে হঠাৎ ঘুম ভেঙে গেল তো, তাই একটু গিটারটা নিয়ে বসলাম। আর সে আবার সাহস করে শিহাবের চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, জানেন, আমি কখনো কাউকে ভালোবাসিনি, কারো প্রতি মন খুলে দেওয়ার সাহস কোনোদিন পাইনি, কাউকে নিয়ে কখনো স্বপ্ন দেখিনি, ভবিষ্যতে কোনো কল্পচিত্রও আঁকিনি। আমার হৃদয়ে কারোর জন্য কখনো সকাল ফোটেনি, কারোর জন্য সন্ধ্যা নেমে আসেনি। কিন্তু অদ্ভুতভাবে আরশি এবার ব্যালকনির রেলিংটা দুই হাতে শক্ত করে ধরে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে আমার একাকিত্বের জীবনে আপনিই সেই পুরুষ যাকে দেখে প্রথমবার মনে হলো আমি তার সাথে থাকতে চাই। আর সে এবার এক ঝটকায় শিহাবের সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর এবার একদম কাঁদো কাঁদো হয়ে গেছে, চোখের কোণে জল চিকচিক করছে। আর সে আর নিজেকে সামলাতে পারলো না। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ শিহাব, আমি আপনার সাথে থাকতে চাই। আমাকে আপনি কখনো ছেড়ে দিয়েন না। যদি কোনোদিন আমায় ভালোবাসতে না পারেন, আমি কখনো আপনাকে দোষ দেব না। আপনার বুকের মাঝে ঘুমাতে না দিলেও আমার কোনো অভিযোগ থাকবে না। আর সে এবার অসহায়ভাবে নিজের হাত দুটো জোর করে শিহাবের সামনে দাঁড়ালো। তার গলার স্বর কান্নায় ভেঙে পড়ল। যদি আপনার পায়ের কাছে সামান্য একটু আশ্রয় পায়, তবে সেই সামান্য আশ্রয়টুকুই আমাকে দিয়েন। আমি সেই সামান্য আশ্রয়টুকু আঁকড়ে ধরে সারা জীবন কাটিয়ে দেব, এক বিন্দু অভিযোগ ছাড়া, এক বিন্দু আফসোস ছাড়া। কথাগুলো বলেই আরশি শিহাবকে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। শিহাবের বুকের মাঝে মুখ গুজে দিয়ে আরশি তার হৃৎপিণ্ডের ধকধকানি শুনতে পাচ্ছিল। কান্নায় ভেঙে পড়া গলায় আরশি আবার বলতে লাগলো, শিহাব, আমি আপনাকে ভালোবাসি। আমি এই জীবনটা আপনার সাথেই কাটাতে চাই। আমি জানি আমি হয়তো কোনোদিন তোরার জায়গাটা নিতে পারবো না, তার শূন্য স্থান পূরণ করার সাধ্য আমার নেই। কিন্তু আমি কথা দিচ্ছি শিহাব, আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাকে ভালো রাখতে, চেষ্টা করবো আপনার ওই বিষণ্ণ মুখে অন্তত একটুখানি হাসি ফোটাতে। প্লিজ শিহাব, তবুও আমাকে কখনো ছেড়ে দিয়েন না। আরশির কথাগুলো শুনে শিহাব একদম পাথর হয়ে গেল। তার মনে হলো পায়ের নিচের মাটিটা যেন দুলছে, মুখ থেকে এক টুকরো শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে গলার স্বর কেউ অদৃশ্য কোনো শক্তিকে টেনে ধরে রেখেছে। শিহাবের সারা শরীর অবশ হয়ে আসছে, কেবল বুকের বাম পাশে এক তীব্র স্পন্দন সে অনুভব করতে পারছে। আর সে চোখের পানি শিহাবের টি শার্টের উপর দিয়ে চুইয়ে তার উষ্ণ চামড়ায় স্পর্শ করেছে। সেই নোনা জলের উত্তাপ শিহাবের হৃদয়ের গভীরে দিয়ে আছড়ে পড়ল। শিহাব স্তব্ধ হয়ে সামনের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। যে আরশিকে সে এতদিন ধরা ছোঁয়ার বাইরের কেউ মনে করত, সেই আরশি আজ তার বুকে মুখ গুজে এভাবে নিংড়ে দেওয়া ভালোবাসার কথা বলছে। শিহাবকে কিছু বলতে না দেখে আরশি এবার ধীরে ধীরে শিহাবকে ছেড়ে দিল। সে নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে মাথা নিচু করে ওড়নার খুঁট দিয়ে চোখের পানি মুছল। একটা দীর্ঘ
নীরবতা। ব্যালকনিতে ঝুলে রইল, আর সে আশা করেছিল শিহাব হয়তো অন্তত তাকে একটু সান্ত্বনা দেবে, কিন্তু শিহাবের প্রতিক্রিয়া তাকে অবাক করে দিল। শিহাব একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর খুব নিরুত্তাপ গলায় বলল, আমার খুব ঘুম আসছে, এখন ঘুমাবো, গুড নাইট। কথাটা বলেই শিহাব আরশির উত্তর অপেক্ষা না করে ঘুমোট মুখে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আর তার এই নির্লিপ্ততা আরশিকে এক মুহূর্তের জন্য পাথরের মতো স্তব্ধ করে দিল। আরশি ব্যালকনিতে একা দাঁড়িয়ে রইল। ভোরের ঠান্ডা হাওয়া তার ভেজা গালে এসে লাগছে। আরশি শিহাবের চলে যাওয়ার দিকে তীক্ষ্ণ নজর তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, জানি আজ আমার কথার উত্তরগুলো আপনার কাছে নেই। আমাকে এভাবে এড়িয়ে গিয়ে বাঁচতে চাইছেন তো, কিন্তু শিহাব, আরশিও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী না। এই কথাগুলোর উত্তর আপনাকে দিতেই হবে, আজ হোক বা কাল। এর জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব। আপনার ওই পাথরের মতো মনে আমি ভালোবাসা জাগিয়েই ছাড়বো, চলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। এবং গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।